এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি যদি ধারাবাহিকভাবে তার বক্তব্যগুলো শোনেন, তাহলে বিশেষ করে সম্মানিত প্রেস সচিব বারংবার বলেছেন এই যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, উনি বলছেন অন্যান্য সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো এই সরকার নয়। কিন্তু আপনার এখন এসে মনে হয়, 1 বছরের মাথায় এসে মনে হয় কিনা যে সরকার অনেকটা রিল্যাক্টেন্ট পড়ে চলে গেছে, যে তার আসলে আর অতিরিক্ত কোনো দায়িত্ব ছিল না, তার দায়িত্ব আসলে মানে এই ব্যাখ্যাটা কিরকম আসে? এই ব্যাখ্যাটা আমার কাছে খুবই স্পষ্ট। সরকার জনগণের সাথে নানাভাবে ধোঁকাবাজি করছে। আপনার শুনতে খারাপ লাগবে, আমি আপনাকে অসংখ্য শতাধিক উদাহরণ দিয়ে দেখাতে পারবো যে জনগণের সাথে কিভাবে ধোঁকাবাজি করছে। আপনি শহরের বাইরে সরকারের কোনো উপস্থিতি নাই, অস্তিত্ব নেই। গতকালকে দেখেছেন পত্রিকায় রাজশাহীতে গাছ কেটে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করেছে তোমরা কারা, বলছে আমরা নিয়াজ ভাইয়ের লোক। সিলেটে পাথর তুলে নিয়ে যাচ্ছে, ব্রহ্মপুত্রে বালু তুলে নিয়ে যাচ্ছে, যে যেখান থেকে পারছে লুটপাট করছে। সরকার এটি বন্ধ করতে পারছে না কেন? সরকার চাইলে কি বন্ধ করতে পারে না? পারে। সরকারের মনের মধ্যে সরকার কেউ কেউ তো বলছে আসলে আমার ব্যর্থতা এরকম যে আমি আসলে দায়িত্বে থেকেও আসলে পারলাম না। আচ্ছা, এই তাহলে আসলে করণীয় না, এই ব্যর্থতাটা সরকারের অনেকগুলো জায়গায় দায়িত্বে থাকাও তো উচিত না, মানে সেটি আসলে ইচ্ছাকৃত ব্যর্থতা। কোন কোন জায়গায় সরকার তার যে বেসিক যে টার্গেটটা হওয়া উচিত ছিল সেটিকে ঘুরে অন্যদিকে নিয়ে গেছে। আমি এই যে পাথর নিয়ে অনেক কথা হচ্ছে, আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, বাংলাদেশের টায়ার শিল্প একসময় ভারতের টাটা কোম্পানির উপরে নির্ভরশীল ছিল। নারায়ণগঞ্জে গাজী শিল্প গ্রুপ তারা একটি টায়ার শিল্প গড়ে তুলেছিল এবং বাংলাদেশে মোটামুটি সেই টায়ারটাই চলতো প্রায় 80%। বাংলাদেশের সেনাবাহিনী রাস্তায়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার হাতে, সরকার প্রশাসন সবকিছু থাকার পরেও 15 দিন ধরে সেই টায়ার ফ্যাক্টরিটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই টায়ার ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার পরে কি হয়েছে? বাংলাদেশের মার্কেট আবার টাটার কাছে চলে গেছে। আপনি কি মনে করেন যে এখান থেকে নারায়ণগঞ্জ বাংলাদেশ সরকার চাইলে এটি বন্ধ করতে পারত না? পারত। সরকারের ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণতা। এবং আপনি এটি দেখছেন যে গত কয়েকদিন আগে মাই টিভি নামে একটা টেলিভিশনের প্রধানকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলা জুলাই হত্যা মামলার নাম আছে, আমাদের বাণিজ্য উপদেষ্টারও তো নাম আছে। আপনি জানেন নিশ্চয়ই, তাকে দায়িত্ব দেওয়ার পরে এটি নিয়ে আলোচনা হয়েছিল। তো একটা দেশ সরকার যখন দ্বিমুখী আচরণ করে, দুই ধরনের নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, দুর্নীতির প্রশ্নে সরকারের একাধিক উপদেষ্টার নামে অজস্র দুর্নীতির অভিযোগ আসছে, ভাইরাল হচ্ছে, কল রেকর্ড ভাইরাল হচ্ছে, তথ্য প্রমাণ আসছে। আবার কেউ কেউ শিল্পকলার ডিজি একজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি পদত্যাগী করলেন। সরকার কি এই জায়গাগুলোতে তদন্ত করতে গেছে? আরেকটু আগায় নেই আলোচনাটা, যে এই প্রসঙ্গে আপনি সরকারের উপদেষ্টাদের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, এবং তারা মোটেই খুব শক্তিশালী সরকার হিসেবে এদেরকে বলছে না, দুর্বল সরকার। এবং অনেকেই বলছেন এই কথা আপনি নিশ্চয়ই শুনেছেন যে সরকারের মধ্যেও সরকার আছে, এবং যে কারণে সরকার অনেকগুলো কাজ করতে পারছে না। মানে এটি আসলে কিরকম? এর থেকে আরো বিতর্ক হচ্ছে সরকারকে সরকার হয়ে উঠেছে কিনা। আমার ধারণা যে ওই আমি শুরুতে যেটা বললাম যে সরকারের মধ্যে অনেকগুলো এজেন্ডা আছে, তার প্রমাণটা হচ্ছে আপনি ঐক্যমত্য কমিশনের বৈঠক করছেন, কতগুলো গাইডলাইন ঠিক করছেন, হঠাৎ করে আপনি ছুটে গেলেন আমেরিকান এম্বাসিতে। কারণটা কি? এবং কারা গেলেন? যারা যারা এই ঐক্যমত্যের কাউন্সিলের লিড করছেন যারা। তো বাংলাদেশে তো অনেকগুলো দূতাবাস আছে, আপনি কারো কাছে যাচ্ছেন না, হঠাৎ করে আমেরিকান এম্বাসির কাছে যাচ্ছেন কেন? আমি যেটা দেখতে পাই, সরকার স্বেচ্ছায় কতগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এর ফোকাসটা হচ্ছে দেশের মানুষকে যতটুকু স্বস্তি দেওয়া যায় তার থেকে বেশি তারা স্বস্তি দিতে চাচ্ছেন বাইরের কতগুলো অ্যাক্টর। এবং এই কাজগুলো করতে গিয়ে সরকার অনেকগুলো জায়গায় লেজে গোবরে করে ফেলছে, কোনো কোনো জায়গায় হাত গুটিয়ে নিচ্ছে। আর ওই যে আমি শুরুতে বললাম যে একটি গোষ্ঠী তারা ওই যে মামা বাড়ির মতন করে দাবি করছে এটা করতে হবে, এটা না দিলে আমরা এটা করবো না, সেটা না করবো। এবং এর ভেতর থেকে সরকারের যে দুর্বলতার জায়গাগুলো, আন্তরিকতার অভাবটা আমি কেন বলেছি আপনাকে, এই সরকার একটা স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এটা আমাদের চাওয়া ছিল। এখন পর্যন্ত 1 বছর হয়ে যাওয়ার পরেও আপনি দেখছেন যে তারা তাদের সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে আপনি যাই বলেন না কেন, প্রথম দায়িত্ব ছিল এবং তাদের কমিটমেন্ট ছিল। তাহলে তারা দিতে চাচ্ছেন না কেন? চাচ্ছেন না এই কারণে এই সময়ের মধ্যে একেবারে ইনোসেন্ট ভাব করেও
এই সরকারের অনেকেই আঙ্গুল ফুলে বটগাছ হয়েছেন, তাদের সম্পদ বেরিয়ে পড়বে। তবে আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ওই যে আমরা দেখছি যারা 1.5 দশক মনে করেছিল আমাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না, আজকে যারা এই কাজগুলো করছেন, এই অপকর্মগুলো করছেন, রাষ্ট্রের এই মানুষের ইমোশনকে ব্যবহার করে দায়িত্ব নিয়ে যারা ঠকবাজি করছেন, মানুষের সাথে এই যে ধান্দাগুলো করছেন, আপনারা যতই চেষ্টা করেন না কেন এক সময় না এক সময় এই তথ্য তাহলে মানুষ আসলে কতবার কিন্তু মানুষ তো ওই যে বারবার হতাশ হয়, আবার উঠে দাঁড়ায়, সময় নেয়। কিন্তু আমাদের এই জনপদের শিক্ষা হচ্ছে মানুষ কখনো না কখনো জেগে ওঠে, কোনো না কোনো সময় জেগে ওঠে। পলিটিক্যাল পার্টিদের যে ভূমিকা, মানে এই সামগ্রিক যে অবস্থা, এবং একজন নেতার কথা আমি বললামও, এবং সেই সাথে যদি আপনি বলেন যে নির্বাচন কেন্দ্রিক সক্ষমতা এবং নিরপেক্ষতা এই সরকারের জায়গায়, নিশ্চয়ই আপনার একটা ব্যাখ্যা আছে, রাজনৈতিক দল হিসেবে দলেরও একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা একটু শুনতে। আমার ব্যক্তিগত অবজারভেশনটা বলি। প্রথমত, সরকার নিরপেক্ষ না। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখিয়েছি, এই সরকার কখনো এদিকে হেলে, কখনো সেদিকে হেলে। নির্বাচনটাকে যদি সুষ্ঠু নির্বাচন যেটি বলা হচ্ছে অংশগ্রহণমূলক, সেই নির্বাচনটার মধ্যে একটা এই আলোচনাও আছে যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ, সেটি বড় দলের অনুপস্থিতি, তার একটা ভোটার ব্যাংক আছে। এই প্রশ্নের নিশ্চয়ই মনোহর ভাই আপনার কাছেও আসবো। মানে যদিও এক পক্ষ থেকে রিকনসিলিয়েশনের কথা বলা হয়েছে এবং কোনো রকম অনুতাপের বিষয় আসলো কি না, কিন্তু ভোটার যে অংশটা আছে তাদের জন্যই বা কী হবে, এই আলোচনাগুলো আছে, যদি একসাথে বলেন। প্রথমত, সরকারকে আমি নিরপেক্ষতা আমি দেখছি না। সরকারের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে এবং তার ভেতরে একটা হিডেন পলিটিক্স। আমি এই সরকারকে সবসময় সন্দেহ করি। আপনি যেটা বললেন যে মির্জা আব্বাস -2 কথা বলেছে, এই সরকারের আশপাশে যারা আছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা নিজে 111-এর সমর্থক ছিলেন, তার আশপাশে যারা আছেন 111-এর সমর্থকরা আছেন, এবং অনেকেই চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে, অনেকে ভুল করে বলেন যে বেগম খালেদা জি এবং শেখ হাসিনাকে মাইনাস করার টার্গেট ছিল। নো, আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করতে চেয়েছিলেন তারা। সেই অংশটা আছে, এবং এটি শুধুমাত্র গুলিস্তান থেকে সিদ্ধান্ত নিয়ে, বনানীর থেকে সিদ্ধান্ত নিয়ে না। এই ধরনের একটা প্রোগ্রাম, এই ধরনের একটা কর্মসূচির পেছনে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকেও প্ল্যান ছিল। সুতরাং তারা যে নিষ্ক্রিয় হয়ে গেছে আমি এটি মনে করি না। নির্বাচনের ক্ষেত্রে সরকারের অনেক রকমের চ্যালেঞ্জ আছে, আইন শৃঙ্খলার চ্যালেঞ্জটা সব থেকে বেশি। নির্বাচনটা নিরপেক্ষ তারা করবেন কিনা, নাকি সিট ভাগাভাগি করবেন, ইতিমধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা যাদের হাত ধরে যারা তাকে নিয়ে এসে এখানে বসিয়েছিলেন, তাদের প্রতি কোনো দায়িত্ব, বিশেষ দায়িত্ব পালন করবে কিনা, এই ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আছে। কারণ এই ছাত্ররাই তাকে তো নিয়োগ দিয়েছিলেন, তারা একটা দল করেছেন। সুতরাং সেই দলের প্রতি তিনি কোনো ধরনের কোনো দুর্বলতা প্রদর্শন করবেন কিনা, কারণ অনেকগুলো জায়গায় তিনি নিজের কতগুলো সুবিধা নিয়েছেন। সুতরাং যারা তাকে এই সুযোগটা দিয়েছে তাদের জন্য কিছুই করবেন না, এটি আমার মনে হয় না। সরকারের কতগুলো ধোঁয়াশা আছে আপনি দেখতে পাচ্ছেন। আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আমাদের এখানে শুনে আসছিলাম ভারতের সাথে আমাদের অসংখ্য দেশ বিরোধী চুক্তি আছে, সেগুলো এই সরকার গরম কথা বলছে। আমরা বারবার বলেছি যে সেই দেশ বিরোধী চুক্তিগুলো আপনারা পাবলিকের সামনে অন্তত প্রকাশ করেন। আপনি বাতিল করতে যদি নাও পারেন, অন্তত প্রকাশ করে দেখান যে আমরা অন্য সরকারের তুলনায় সাহসী এবং জাতীয় স্বার্থকে আমরা প্রাধান্য দেই। সরকার সেই কাজটি করছে না। এর ভেতর থেকে সন্দেহ তৈরি। বরং যুক্তরাষ্ট্রের সাথে যে পাল্টা শুল্কের জায়গা হলো, ওটাও গোপন ডিসক্লোজ। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আপনি দেখছেন যে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে এক ধরনের ধোঁয়াশা রক্ষা করে চলছে। পাকিস্তানের একের পর এক সরকারের প্রতিনিধিরা আসছে, তাদের সাথে আমাদের একটা বড় রাজনৈতিক ইস্যু আছে। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চায় কিনা, এখন পর্যন্ত সরকার সেটি উত্থাপন করছে না। দ্বিতীয়ত, পাকিস্তানের কাছে আমাদের পাওনা রয়েছে, সেই বিষয়টি উত্থাপন করছেন। অর্থাৎ ভারতের সাথে যে গোপন চুক্তি, দেশ বিরোধী চুক্তি, এটি প্রকাশ করছেন এতদিন বললেও, দ্বিতীয়ত পাকিস্তানের সাথে যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে সাইড করে রেখে, পেন্ডিং রেখে নতুন নতুন, এবং আমার ধারণা এই বিষয়গুলো তোলার ক্ষেত্রে যে দৃঢ়তা দরকার, সেই দৃঢ়তা এদের মধ্যে নেই, অথবা ওই যে রাজনৈতিক সততা এদের মধ্যে নেই। তারা মুখে যা বলেন, কাজের ভেতর থেকে অন্য একটা কাজ করেন। সরকারের সমালোচনা যে আমরা করছি, আমরা কখনোই চাই না যে এই সরকার ব্যর্থ হোক, কিন্তু সে নিজেই এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, আপনি তো চুপ থাকতে পারবেন না। আজকে একজন উপদেষ্টা তিনি বলছেন যে সমালোচনার জায়গা আছে, ফেসবুকে তো লেখা যায়।
অর্থাৎ ফেসবুকে লেখাটাই হচ্ছে একটা সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা বলছেন আলুর দাম তো কম। এই কথাটা আপনার আগের কথার পুনরাবৃত্তি মনে হয় কিনা? একই 15 বছরে এই কথাগুলো টকশোতে তো আপনারা কথা হ্যাঁ আপনারা কথা বলতে পারেন, আমরা তো বাধা দিচ্ছি না, এখানে তো এসে বলা যায়। এই কথাগুলোরই পুনরাবৃত্তি। এই কথাগুলো কখন আসে জানেন? কখন আসতো জানেন? যখন তার কাছে যুক্তির আর কোনো পথ খোলা থাকে না, তখন এই রকমের কতগুলো ঠুনকো বিষয় নিয়ে এসে মানুষের সামনে একটা ধোঁয়াশা তৈরি করে। সেই প্রবণতা আগে যারা আসতেন এখানে আমাদের অনেকের সাথে তর্ক করতেন, বিতর্ক করতেন, এখনো যারা আছেন তাদের কাছে ওই ধরনের কোনো যুক্তি না থাকার কারণে ঠুনকো বিষয়, দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, 26% দাম বেড়েছে, আপনি এসে বলছেন আলুর দাম তো কম। শিল্পমন্ত্রী একবার বলেছিল মনে আছে, ইফতার করবেন কুলবরই দিয়ে, এত কিছু খেতে হবে, আরো অনেক বিষয়, আরো অনেকগুলো বিষয়। ফারুক খান বাজারে কম যাবেন, কম খাবেন। তো আমি এদের টোনের জায়গায় মুখ বদল হয়েছে, চেহারা বদল হয়েছে, সাইনবোর্ড বদল হয়েছে, কিন্তু আমি চরিত্র এবং মানুষ সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গিটা আমি বদল দেখছি না। একজন উপদেষ্টা কিভাবে বলেন আলুর দাম কম, তার মানে হলো আপনি সবকিছুকে সাইড ফেলে রেখে আপনি কেবল আলুই খাবেন, এটি তো বলতে চাই। এগুলো হচ্ছে মানুষের সাথে এক ধরনের মশকরা করা।